এক ধরনের বিপ্লবের পেছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক তত্ত্ব থাকে। রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্বকে ভিত্তি করে পরিকল্পনা অনুযায়ী বিপ্লব করা হয়। যেমন উদাহরণ হচ্ছে মার্ক্সবাদ অনুসরণ করে বিপ্লব। কিন্তু এর ঝুঁকি কি? আলটিমেটলি দেখা যায় যে প্রথম কিছু সুফল পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি পার্টির আমলাতন্ত্রের একটা ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়, স্বাধীনতা ও গণতন্ত্র ধ্বংস হয় এবং শোষণ হয়। এবং গণতন্ত্র ধ্বংস হওয়ার ফলে শাসককে পরিবর্তন করার কোনো সুযোগ জনসাধারণের থাকে না। এবং এই ধরনের ব্যাপার স্যাপার আমরা উত্তর কোরিয়া এবং আরও অনেক দেশে দেখেছি। এবং সেখানে প্রথমে রাষ্ট্রীয় সমাজবাদ প্রতিষ্ঠিত হয়, স্টেট সোশ্যালিজম। তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা রাষ্ট্রীয় পুঁজিবাদে রূপান্তরিত হয় এবং তারপরে আলটিমেটলি স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র গড়ে ওঠে। এবং বিপ্লবের এই যে ব্যর্থতার কারণ শুধুমাত্র কিন্তু ঐতিহাসিক নয়, যে ইতিহাসে আমরা এরকম দেখেছি, এর কিন্তু যৌক্তিক ভিত্তি আছে। কেন না, বিপ্লব কি করে? শুধু পুরনো শাসককে নতুন শাসক দিয়ে প্রতিস্থাপিত করে, কিন্তু কি নিশ্চয়তা আছে যে নতুন শাসক আগের থেকে ভালো হবে? দার্শনিক কার্ল পপার এই প্রশ্ন উত্থাপন করেছেন। আচ্ছা, আরেক ধরনের বিপ্লব আছে যেখানে তাত্ত্বিক ভিত্তি ও সংশ্লিষ্ট পরিকল্পনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত বিপ্লব, যেমন আমরা রিসেন্টলি বাংলাদেশ বা নেপালে যেটা দেখেছি। কিন্তু এর অসুবিধাটা কি? উন্নয়ন সম্পর্কে এখানে ভবিষ্যতের কোনো পরিকল্পনাই থাকে না, যার ফলে বিপ্লবের অব্যবহিত পরেই কিন্তু একটা চরম অরাজকতা এখানে দেখা যায়। আচ্ছা, তাহলে সমবায় গঠন সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি কি? প্রচলিত ব্যবস্থার মধ্যে থেকেই ধনতন্ত্র গণতন্ত্রের সাথে তীব্র বিরোধিতায় না গিয়ে গ্রামের জনসাধারণের ঐক্যবদ্ধতার মাধ্যমে আত্মনির্ভর হওয়া এবং ধীরে ধীরে জীবিকা নির্বাহের ক্ষেত্রে বৃহৎ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত হওয়া, এটাই হচ্ছে সমবায় গঠনের ক্ষেত্রে রবীন্দ্রনাথের সার কথা, যেটাকে আমি আমার ভাষায় আর কি প্রকাশ করেছি।